আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তার এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবে। একই সঙ্গে গত 16 বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে মনে করেন তিনি। বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, আজ বাংলাদেশ যে পরিবর্তন দেখছে তার দাবিদার একমাত্র বাংলাদেশের ছাত্র জনতা। বাংলাদেশের গণ অভ্যুত্থান গোটা বিশ্বের নজির তৈরি করেছে। গণতন্ত্রের নতুন স্বপ্ন দেখালেন তিনি, শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো। আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তার এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটি আপনারা মুখে বলছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন, এটা আপনার মুখের কথা। তো এটি একটি কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটি কি আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা? যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে। এটা আপনারা যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স? এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক দেন একটা প্রোগ্রাম, ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরলিয়া আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার
সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল, আমরাও যেটা করেছিলাম। সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। আমরা যেটা বলছি যে দেখেন, এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না। যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন, একটা শক্ত সরকার করেন, দেশকে সেইভাবেই পরিচালনা করেন। সবাই সহযোগিতা করতে রেডি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে। পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি, নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন, যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট। বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে গত 16 বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে মনে করেন তিনি। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপরও অমানবিক নির্যাতন করেছে তারা। তিনি বলেন, জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে। হাসনাত বলেন, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে এই দিন রেহাই পায়নি। ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প। এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভেতর চিকিৎসাধীন অবস্থায়ও হামলার নির্মম নজির স্থাপন করেছিল। স্ট্যাটাসে লেখেন, জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে। জুলাই বিপ্লবের আগেও গত 16 বছর ধরে ছাত্রলীগের যারা নানা সময়ে নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে। বাংলাদেশের বদনাম ঘোচাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে ভাষণ দিলেন, তাও আবার বাংলায়। বিস্মিত গোটা বাংলাদেশ। বাংলাদেশ কি তবে এমন নেতাই চেয়েছিলেন? বিশ্বমঞ্চে বারংবার বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, আজ বাংলাদেশ যে পরিবর্তন দেখছে তার দাবিদার একমাত্র বাংলাদেশের ছাত্র জনতা। বাংলাদেশের গণ অভ্যুত্থান গোটা বিশ্বের নজির তৈরি করেছে। গণতন্ত্রের নতুন স্বপ্ন দেখালেন তিনি। শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। তবে কি সত্যি সত্যি বাংলাদেশ থেকে স্বৈরাচার, অগণতান্ত্রিক এই শব্দগুলি একদমই উঠে যাবে? কোন সংকল্পে চলতে চাইছেন ডক্টর ইউনূস? হঠাৎ কেনই বা বলে বসলেন বাংলাদেশ একটা সময় দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত হবে? তার মাস্টার প্ল্যানটা ঠিক কি? জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনূসের বলা কথাগুলোই আগামী বাংলাদেশের মূল নীতি। কি বলছে পর্যবেক্ষক মহল? বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের সঙ্গে মিশিয়ে দিলেন গোটা বিশ্বের গণতন্ত্রকে। ফিলিস্তিনি গাজা ইস্যুতে ডক্টর ইউনূসের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি? তিনি কি বাংলাদেশের চোখেই দেখছেন ফিলিস্তিনকে?
গণতন্ত্র পুনরুদ্ধারে ঠিক কোন কোন কার্যক্রম করতে চলেছেন যা বাংলাদেশকে আমূল বদলে দেবে, হয়ে দেখবে গোটা বিশ্ব। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পর্যায়ক্রমে গণ আন্দোলন, সারা পৃথিবী অবাক দৃষ্টিতে দেখেছে এশিয়ার এই দেশকে। কিভাবে বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামের কথা জাতিসংঘে তুলে ধরলেন ডক্টর ইউনূস। তবে কি আগামী দিনে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে বড় বার্তা বহন করবে? জাতিসংঘের এই সম্মেলন বাংলাদেশের জন্য এতটা স্পেশাল কেন? কেনই বা ডক্টর ইউনূসকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে এত আলোচনা চলছে? যদি বলেন গণ অভ্যুত্থান আর তার পট পরিবর্তনের জন্যই এত চর্চায়, কিন্তু কই, আগেও তো বিশ্বের বহু দেশে এমন গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে দেখে দেখে বাংলাদেশই এত প্রায়োরিটি পাচ্ছে কেন? আসল সিক্রেটটা কি? এরশাদ, খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা বাংলাদেশকে পরিচালনা করেছেন, তবে কি সেই পুরনো নীতিটাই ভুল? গোটা বিশ্ব এখন দেখছে নতুন বাংলাদেশকে। কোন পথে যাচ্ছে দেশটা? পরিবর্তিত বাংলাদেশের খোল নলছেটা ঠিক কেমন হবে জানিয়ে দিলেন ডক্টর ইউনূস। এই পরিবর্তিত বাংলাদেশকে আপনি কি পুরো কদমে সমর্থন করছেন, হ্যাঁ কি না? আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রসঙ্গটা আসতই না, কারণ এই পরিবর্তিত বাংলাদেশকে নিয়েও কূটনৈতিক মহলে সমালোচনা হচ্ছে। এতক্ষণ ধরে যে পয়েন্টগুলোর দিকে ফোকাস করলাম, সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ থাকছে আজকের রিপোর্টে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করছে বাংলাদেশ, আর সেখানে গোটা বিশ্বকে পাশে চাইছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের সময় আগামী বাংলাদেশ কেমন হবে, কোন রূপরেখায় বাংলাদেশ চলতে চলেছে, তার পুরো রোড ম্যাপটাই তুলে ধরেছেন তিনি, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল। নিউ ইয়র্কে তার বলা প্রত্যেকটা কথা শুনে বিস্মিত বাংলাদেশ। আজ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সোজা কথায় বলতে পারেন গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি, এই সব কিছুর দাবিদার বাংলাদেশের ছাত্র জনতা। একনায়কতন্ত্র, অগণতান্ত্রিক আর স্বৈরাচার সরকারের পতনের মূলে সমস্ত ক্রেডিট কিন্তু তিনি দিয়েছেন ছাত্র জনতাকে। বাংলায় স্পষ্টভাবে বারংবার সেই কথা উল্লেখ করেছেন, তাও আবার বিশ্ব নেতাদের সামনে। ছাত্র জনতার এই অভ্যুত্থান বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের সম্ভাবনার এক নতুন দিক উন্মোচন করেছে। কিন্তু এই বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাটা হঠাৎ কেন তৈরি হলো? কিছু তাগিদ থেকে? কি সেই তাগিদ? টেকসই সংস্কারের মধ্যে দিয়ে গণতন্ত্র, সুশাসন, সমৃদ্ধি এবং অর্জনের মাধ্যমে একটা ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। গণতন্ত্রের এই নতুন যাত্রায় বাংলাদেশ পাশে চাইছে গোটা বিশ্বকে। ডক্টর ইউনূস বারংবার উল্লেখ করছেন বাংলাদেশের মুক্তি আর গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবের রূপ দিতে চাইছেন। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, তবে কি আগামী বা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এটাই হতে চলেছে? বাংলাদেশ কিভাবে চলবে, কোন পথে চলবে, পুরো রূপরেখা সারসংক্ষেপে বিশ্বের সামনে তুলে ধরছেন ডক্টর ইউনূস। তাহলে কি সত্যি এতদিন বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে আটকে পড়েছিল, যেটা নিয়ে বারংবার সমালোচনা হচ্ছে? সেটা শেখ হাসিনা বলুন, এরশাদ বলুন কিংবা খালেদা জিয়া, বাংলাদেশ এখন নতুন পথে চলতে চাইছে, আর সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আবার ভালোর দিকও যেমন রয়েছে, খারাপের দিকও রয়েছে। রিপোর্টের একদম শুরুতেই দেখবেন অন্তর্বর্তী সরকারের সমালোচনার প্রসঙ্গ এসেছিল। বাংলাদেশের জনগণের একাংশ মনে করেন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে বলে যারা দাবি করছে তার পিছনে যৌক্তিক কারণ নেই। কিন্তু কেন? কারণ পরিবর্তিত বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটা অনেকেই মেনে নিতে পারছে না। আইন শৃঙ্খলা ব্যবস্থা কোলাপস করেছে, অপরাধের মাত্রা বেড়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত 2 মাস কেটে গিয়েছে, কিন্তু কেনই বা এখনো বাংলাদেশ স্বাভাবিক হলো না? আবার বিশেষজ্ঞ মহলের একাংশের মনে করছে একটা দেশের গোটা সিস্টেমকে নতুন করে পাই টু পাই সাজাতে সময় লাগবে, আর সেই সময়টা অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। অন্তর্বর্তী সরকার যে চেষ্টা করছে না এমনটা নয়, পাশে রয়েছে সেনাবাহিনী। তাছাড়া জাতিসংঘের মঞ্চে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।